আমরা গত ক্লাসে কতটুকু পড়েছিলাম বলো? কতটুকু পড়া হয়েছিল বলো? ইন্ট্রোডাকশনটা পড়ানো হয়েছে। ইন্ট্রোডাকশন কতটুকু পড়ানো হয়েছে? ইন্ট্রোডাকশন কতটুকু পড়ানো হচ্ছে মনে আছে? ইন্ট্রোডাকশন কতটুকু পড়ানো হয়েছে ভুলে গেছো? হ্যালো হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, ইন্ট্রোডাকশন কতটুকু পড়ানো হয়েছিল ভুলে গেছো? হ্যালো, তোমরা কেমন শুনতে পাচ্ছ না? কি রে বলে পাই শুনতে পারছো না আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো কথা বলছো না কেন? কতটুকু পড়ানো হয়েছিল ইন্ট্রোডাকশন? মনে নাই কি, তাই তো? ওই জন্য চুপ করেছো। আমরা একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে কি কি পয়েন্ট ঠিক করবো, চিন্তা করবো, সেগুলো বলা ছিল, তাই না? জি ম্যাম। একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে আমাকে কি কি পয়েন্ট ঠিক চিন্তা করতে হবে সেগুলো আমরা একটা ধারণা দিয়েছিলাম, আর বলেছিলাম যে লেকচার নোটটা পড়ো, তাহলে সুবিধা হবে অ্যান্সার করতে। পড়ছো কেউ? কে পড়ছো অনেস্টলি বলো তো? এই যে এতগুলো কথা এতদিনে 2 দিন ক্লাসে আমার বলা হয়ে গেল, কে পড়ছো সত্যি করে বলো তো? যে ম্যাডাম আমি একটা রিডিং দিচ্ছি, যেগুলো বলছিলেন তো লেখাই আছে, আমি একটা রিডিং দিচ্ছি, বুঝছি কিনা না বুঝছি সেটা জানি না, কিন্তু আমি রিডিং দিচ্ছি। কে পড়ছো একটু একজন একদম অনেস্টলি বলবা। আমি দেখছি ম্যাডাম আপনার পড়াটা, এই 2 দিনের লেকচারের পড়াটা, বলো তো। হুম, আচ্ছা কেউ এরকম সৎসাহসী? হ্যালো হ্যালো, জি ম্যাম। হ্যাঁ বলো, কেউ এমন সৎসাহসী আছো যে বলতে পারবে যে হ্যাঁ আমি দেখেছি ম্যাডাম? আছো কেউ এরকম? কোনো নাই? আরে আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে মলিকুলার বেসিস অফ কেমোথেরাপি। মানে হচ্ছে তুমি যে এই যে মানে বললাম সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করতে পারবো, এরকম একটা কথা আমরা বলেছিলাম না? সিলেক্টিভ টক্সিসিটি। আচ্ছা, তোমরা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ নাকি এখানে কোনো বাধা? শুনতে পাচ্ছি। হুম, শুনতে পাচ্ছি ম্যাম। শুনতে পাচ্ছ? আচ্ছা, এখন আমরা যে বললাম সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করব, সেই সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করার জন্য আমাকে কিছু বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলেছিলাম, সেই বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের উপর নির্ভর করে সেটা আমি অ্যাচিভ করতে পারি, সেই কথাটারই ব্যাখ্যাতে আজকে যাব ক্লাসে। হ্যাঁ, যে কিভাবে আমরা আলাদা করতে পারি যে একটা অ্যান্টিবায়োটিক আমি দিলাম কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধুমাত্র ইয়ের, যে অর্গানিজমকে ক্ষতি করবে, যদিও আমার বডিতে আমি অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করছি, তারপর দেখা যাবে যে আমার কোনো ক্ষতি ছাড়া সেই ড্রাগটা কাজ করবে। এটা কিভাবে সম্ভব সেটার এক্সপ্লেনেশনের ক্লাসটাই হচ্ছে আজকের। হ্যাঁ, একটা অ্যান্টিবায়োটিক মানে যখন তুমি দিবা তখন তোমার উদ্দেশ্য হবে তোমার বডিতে যে অর্গানিজমটা তোমাকে আক্রমণ করেছে, যে কোনো অর্গানিজম হোক, সেই অর্গানিজমটা যেন নিজেকে আর বৃদ্ধি করতে না পারে, অথবা সেই অর্গানিজমটাকে কিল করে ফেলতে পারি, এরকম কিছু ঘটনাওয়ালা একটা ড্রাগ তোমার বডিতে তুমি তখন অ্যাপ্লাই করবা। কিন্তু তোমার উদ্দেশ্য সে সাথে হবে এইটা যে তোমার বডি যেন কোনো ক্ষতি না হয়, দ্যাট ইজ কল্ড সিলেক্টিভ টক্সিসিটি। এখন এটা
আমরা বিজ্ঞানীরা দেখেছেন কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন স্টাডি করেছেন অর্গানিজমের ভিতরে হয় যেগুলো আমাদের বডিতে হবে না। এরকম পার্থক্যওয়ালা, এরকম ডিফারেন্সওয়ালা যে রিয়াকশন গুলা যদি আমি আবিষ্কার করতে পারি এবং সেটাকে টার্গেট করে আমি যদি ড্রাগ তৈরি করতে পারি, তাহলেই সেই সিলেক্টিভ টক্সিসিটিটা অ্যাচিভ করা সম্ভব। হ্যাঁ, এটা দেখে কয়েকটা বায়োকেমিক্যাল রিয়াকশন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। এর মাঝে ক্লাস 1 রিয়াকশন যেটা বলা হচ্ছে, সেখানে দেখা গেছে যে অর্গানিজম গুলো শক্তি অর্জনের জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিছু এনার্জি ইউজ করে। সেই এনার্জি গ্লুকোজ হতে পারে অথবা অন্যান্য কার্বন সোর্স হতে পারে, সেইগুলো দিয়ে সে এটিপি তৈরি করে। এই কার্বন এটিপি তৈরি করার যে সোর্সটা, সেটাকে যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু জীবাণু আর নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে না এবং আলটিমেটলি আমরা তাকে দমন করতে পারবো। এরকম রিয়াকশনকে টার্গেট করাটা হচ্ছে ক্লাস 1 রিয়াকশন। এরকম একটা স্টেপে কাজ করতে পারে কিছু ড্রাগ, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখা গেল যে জীবাণুরা খুব নাটোরিয়াস। ওরা যখন দেখলো যে আমাকে গ্লুকোজ ইউটিলাইজেশন করতে দিতেছে না, তখন তারা কি করলো, অন্যান্য সোর্স ইউজ করে আলটিমেটলি তাদের এনার্জি প্রোডাকশন করছে। যেমন অ্যামাইনো অ্যাসিড বা নিউক্লিওটাইড, এগুলোকে ব্যবহার করে অন্য সোর্স ইউজ করে তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, যেটা দিয়ে প্রোটিন তৈরি করবে এবং নিজেদের বৃদ্ধিটাকে তারা বজায় রাখবে। এটা হচ্ছে ক্লাস 2 রিয়াকশনের। আর ক্লাস 3 রিয়াকশনে দেখা গেছে যে কিছু এমন রিয়াকশন হয় যেমন প্রোটিন তৈরি করে, তারা প্রোটিন সিনথেসিস করে। তাহলে আমাদের বডিতে প্রোটিন সিনথেসিস আর ওদের বডির প্রোটিন সিনথেসিসের স্টেপস গুলো কিছুটা পার্থক্য আছে। অথবা দেখা গেল ক্লাস 3 রিয়াকশন গুলো এমন কিছু, যেমন সেল ওয়াল সিনথেসিস। আমাদের কিন্তু সেল ওয়াল কি আছে আমাদের হিউম্যান ইয়েতে? সেল মেমব্রেন আছে, সেল ওয়াল আছে? নেই। কিন্তু অর্গানিজমের কিন্তু সেল ওয়াল আছে। তাহলে সেল ওয়াল তাকে তৈরি করতে হয় নিজের প্রোটেকশনের কারণে। তাহলে সেল ওয়াল সিনথেসিসের সময় কিছু রিয়াকশন হয়, বায়োকেমিক্যাল প্রসেস হয়। ওইখানে যদি আমি বাধা দেই, তাহলে অর্গানিজম নিজের সেল ওয়াল তৈরি করতে পারবে না। ফলে তার যে প্রোটেক্টিভ লেয়ার তার চারদিকে তৈরি হওয়ার কথা, সেটা সে করতে পারবে না। আলটিমেটলি সে নিজেকে বাঁচায় রাখতে পারবে। তা এখন আমি যদি ওইখানে টার্গেট করি, তাহলে প্রোটেকশনটা হইলো না, প্রোটেকশন না হলে নিজেকে আর বাঁচায় রাখতে পারলো না। এভাবে তাহলে আমি জীবাণুকে প্রতিহত করতে পারি। তাহলে তুমি খেয়াল করছো, ক্লাস 1 রিয়াকশন, ক্লাস 2 রিয়াকশন, ক্লাস 3 রিয়াকশন, 3 ধরনের রিয়াকশন আমরা দেখেছি যেখানে আমি টার্গেট করতে পারি। ফলে আলটিমেটলি আমি চেষ্টা করতে পারি যে আমার বডির কোনো হোস্ট বডিতে কোনো ক্ষতি না করে আমি ডিফারেন্ট বায়োকেমিক্যাল রিয়াকশনকে টার্গেট করে সিলেক্টিভ অ্যাচিভ করার একটা সম্ভাবনা দেখতে পাই। আপাতত হালকা ভাবে কি এই কথাটা বুঝে গেছে? হালকা একদম একটা ধারণা কি পৌঁছানো গেছে কি হচ্ছে? জি ম্যাম। এখন হচ্ছে গিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে রিয়াকশন গুলোর ডিটেলসে যদি যাই, দেখো যেটা বলছি ক্লাস 1 রিয়াকশন, সেখানে গ্লুকোজ বা অন্য সোর্স গুলো ইউজ করে সে এনার্জি তৈরি করে। তাহলে আমি গ্লুকোজ ব্যবহার করাকে বাধা দিতে পারি, এভাবে শক্তি তৈরি হওয়াতে বাধা দিতে পারি। কিন্তু এটা প্রমিজিং টার্গেট না। প্রমিজিং টার্গেট না কেন? ওই যে বললাম, এমন নটোরিয়াস, সে শিখে যায় যে আচ্ছা গ্লুকোজ থেকে আমার এনার্জি আমি পাচ্ছি না, তাহলে অন্য কোনো সোর্স, অল্টারনেট সোর্স থেকে সে তৈরি করে ফেলে। যেমন অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটেট, এগুলো থেকে সে নিজেকে এনার্জি তৈরি করার পদ্ধতি বের করে ফেলতে পারে। তাহলে কি দাঁড়ালো? এই টার্গেটটা ভালো টার্গেট না। ক্লাস 1 রিয়াকশনকে যদি আমি টার্গেট করি, এটা তাহলে ভালো টার্গেট না, এটাও আমি বলতে পারি। আচ্ছা, ক্লাস 2 রিয়াকশনটা দেখি। ক্লাস 2 রিয়াকশনটা হচ্ছে যে ক্লাস 2 রিয়াকশনটা কি ছিল? এনার্জি এন্ড ক্লাস 1 কম্পাউন্ড যেটা তৈরি হয়েছিল, সেগুলোর মাধ্যমে তারা ছোট ছোট মলিকিউল তৈরি করছিল। এটা হচ্ছিল ক্লাস 2 রিয়াকশন। যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, নিউক্লিওটাইড তৈরি করে। তাহলে এইটাকে যদি টার্গেট করি, তাহলে কি হবে? এটা একটু বেটার টার্গেট, কারণ এটা প্যারাসাইটেই শুধু থাকে। কারণ অ্যামাইনো অ্যাসিড তৈরির সিকোয়েন্সটা আমাদের বডিতে নাই। আমরা কিন্তু প্রিফর্মড অ্যামাইনো অ্যাসিড খাই বা ব্যবহার করি, তাই না? আমাদের বডিতে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা দরকার হয় না, কিন্তু অর্গানিজম তার নিজের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে হয়। তাহলে এই রিয়াকশনটাকে আমি কাজে লাগাতে পারি। তাহলে এইটা বেটার দেন টার্গেট 1 ক্লাস 1 রিয়াকশন। হিউম্যান সেল লস দ্য অ্যাবিলিটি টু সিনথেসাইজ অ্যামাইনো অ্যাসিড, আমরা যেটা বললাম। ফলে আমরা বাইরে থেকে নিতে হয়, যার জন্য আমরা ওটাকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হিসেবে বলি, তাই না? এবং এই যে অ্যামাইনো অ্যাসিড তৈরির ঘটনা তাহলে আমার বডিতে থাকলো না, তাহলে এটাকে আমি একটা সিলেক্টিভ টক্সিসিটি হিসেবে টার্গেট হিসেবে নেওয়ার মতো বুঝতে পারলাম, তাই না? এখন আসো
ক্লাস 2 রিঅ্যাকশন এক্সাম্পল যদি দেই, আরো আছে যে ফলিক অ্যাসিড সিনথেসিস। আমরা কিন্তু প্রিফর্মড ফলিক অ্যাসিড ব্যবহার করি, কিন্তু জীবাণু ফলিক অ্যাসিড তৈরি করতে হয়, ব্যাকটেরিয়াকে তার নিজস্ব ফলিক অ্যাসিড তৈরি করতে হয়। তাহলে এইটা তৈরির পাথওয়ে গুলো তার বডিতে আছে। তাহলে এই পাথওয়ে মানে হচ্ছে তারা এনজাইম ব্যবহার করছে। এই এনজাইমকে যদি আমি বাধা দিই, তাহলে সেই অর্গানিজমটা ফলিক অ্যাসিড তৈরি করতে পারবে না এবং আলটিমেটলি তার নিজের অস্তিত্ব বজায় রাখতে পারবে না, গ্রোথ হবে না, তাই না? যেমন দেখো, প্যারামাইনো বেনজোইক অ্যাসিড বা পাবা থেকে সে ফলিক অ্যাসিড তৈরি করে বাই দ্য এনজাইম ডাইহাইড্রোপটেরয়েড সিনথেটেজ, তৈরির জন্য সিনথেটেজ। এই ফলিক অ্যাসিডটা আবার অ্যাক্টিভ ফলিক অ্যাসিডে পরিণত হয় বাই ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম DHFR। এই ফলিনিক অ্যাসিড যেটা, এটা আলটিমেটলি পিউরিন, পাইরিমিডিন, আলটিমেটলি ডিএনএ সিনথেসিসে হেল্প করে। এই যে স্টেপগুলোতে খেয়াল করো, প্রথমে ফলিক অ্যাসিড তৈরিতে বাধা দেয় সালফোনামাইড নামের ড্রাগ। তাহলে সালফোনামাইড গ্রুপের ড্রাগটা ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন করার মাধ্যমে গ্রোথ ইনহিবিশন করতে পারে, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। কেন? কারণ আমরা ফলিক অ্যাসিড তৈরি করছি না, এই জন্য সালফোনামাইড দিলে জীবাণুর ফলিক অ্যাসিড তৈরিটা বাধা পাবে, আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর আমরা যে ফলিক অ্যাসিড নেই বা জীবাণু যে ফলিক অ্যাসিড তৈরি করে, সেটাকে অ্যাক্টিভ ফর্ম হওয়ার জন্য দরকার হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম বা ফলিনিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য। এই অ্যাক্টিভ ফর্ম হওয়ার জন্য দেখো বাম দিকে 3টা ড্রাগ আমি দিয়েছি, ট্রাইমিথোপ্রিম, পাইরিমিথামিন, মিথোট্রেক্সেট। তিনজনেরই টার্গেট হচ্ছে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে তারা অ্যাক্টিভ ফর্ম হতে দেয় না, আর অ্যাক্টিভ ফর্ম অফ ফলিক অ্যাসিড না হলে সেটা কিন্তু কাজ করতে পারবে না, ঠিক আছে? তার কাজ হচ্ছে পিউরিন তৈরি করা, ডিএনএ তৈরি করা। হ্যাঁ, এখন এই 3টা ড্রাগ আবার 3টা স্পেসিসের জন্য স্পেসিফিক। যেমন মনে করো ট্রাইমিথোপ্রিম, পাইরিমিথামিন আর মিথোট্রেক্সেট, এদের 3টা স্পেসিসের 3 রকম স্পেসিফিসিটি একটু পরে আমরা আরেকটু ডিটেইলসে জানবো, কিন্তু তাদের তিনজনেরই টার্গেট ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে টার্গেট করে তারা কাজ করে, ঠিক আছে? একটু পরে দেখাচ্ছি আমি। তারাও যেমন এই যে ফলিক ইউটিলাইজেশন, এই যে টেট্রাহাইড্রোফোলেট হচ্ছে বা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে, এখানে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমটা কাজ করছে। সেই ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমটা এই যে দেখো, এখানে 3টা ড্রাগের নাম বললাম না, ট্রাইমিথোপ্রিম, পাইরিমিথামিন এবং মিথোট্রেক্সেট, তিনজনের টার্গেট কি বলছি? ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম, তাই না? এখন তুমি এই হিউম্যানের জন্য যে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম আছে, তার জন্য অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে আমরা ব্যবহার করি মিথোট্রেক্সেট। সে হিউম্যান ডাইহাইড্রোফোলেট রিডাকটেজের জন্য যে সেনসিটিভ, সেই সেনসিটিভিটির কনসেন্ট্রেশনটা খেয়াল করে দেখো, 0.001। মানে আমি যদি এই মিথোট্রেক্সেটটা 0.001 কনসেন্ট্রেশনে দেই, তখনই সে হিউম্যান ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে টার্গেট করে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে কাজ করবে। কিন্তু সেই মিথোট্রেক্সেটটাই ব্যাকটেরিয়ার জন্য কাজ করে না, বা প্রোটোজোয়ার জন্য আরো বেশি কনসেন্ট্রেশন দিতে হয়, যেটাতে আমি দেই না। আর অপর দিকে খেয়াল করো, ট্রাইমিথোপ্রিম যেটা, সেটা ব্যাকটেরিয়ার ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে টার্গেট করার জন্য কনসেন্ট্রেশনটা কেমন দেওয়া হয় দেখো, 0.005 মাইক্রোমোল পার লিটার। তাহলে এই কনসেন্ট্রেশনেই, এত অল্প কনসেন্ট্রেশনে সে কি করে ফেলে, ট্রাইমিথোপ্রিমটা ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম অফ ব্যাকটেরিয়াকে, ব্যাকটেরিয়ার প্রতি সেনসিটিভ থাকে এবং তাকে ইনহিবিশন করে দেয়। কিন্তু হিউম্যানের ট্রাইমিথোপ্রিমটা হিউম্যান ডাইহাইড্রোফোলেট রিডাকটেজে কাজ করার জন্য দেখো কত কনসেন্ট্রেশন লাগছে, কত বেশি কনসেন্ট্রেশন লাগছে, কিন্তু এত বেশি কনসেন্ট্রেশন আমরা দেই না। ফলে ট্রাইমিথোপ্রিমটা মানুষের ডাইহাইড্রোফোলেট রিডাকটেজকে কোনো ক্ষতি করতে পারে না। অনেক অল্প কনসেন্ট্রেশনে সে শুধু মোর স্পেসিফিক সেনসিটিভ ফর ব্যাকটেরিয়াল ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইম। এই দুটো কথা থেকে কথাটা বুঝাতে পারছি যে একই ড্রাগ, একই টার্গেট 3টা ড্রাগের, কিন্তু স্পেসিফিসিটি আলাদা থাকার জন্য আমরা 3টা ড্রাগকে 3 জায়গায় ব্যবহার করতে পারছি। হ্যালো, জি ম্যাম। বুঝতে পারছো? এটা থেকে প্রাথমিক কিছু ধারণা পাচ্ছ আমি যেটা বলতে চাচ্ছি? একই টার্গেট, ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ 3টা ড্রাগেরই টার্গেট। তাহলে আমি কিভাবে বলবো যে পার্থক্যটা আমি কেমন করে করব? আমি পার্থক্যটা করতে পারছি স্পেসিফিসিটি বা সেনসিটিভিটির উপর নির্ভর করে, স্পেসিস ডিফারেন্সটা আমি করতে পারছি। যেমন ট্রাইমিথোপ্রিম, সেটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ হিসেবে কাজ করবে ব্যাকটেরিয়া ডাইহাইড্রোফোলেট রিডাকটেজ এনজাইমকে ইনহিবিশন করার জন্য। তার কনসেন্ট্রেশন অনেক অল্প কনসেন্ট্রেশনে সে করতে পারে। এই একই ড্রাগ হিউম্যানের যে আমার হোস্ট বডির যে ডাইহাইড্রোফোলেট রিডাকটেজকে টার্গেট করতে হলে
অনেক বেশি কনসেন্ট্রেশন দেওয়া লাগবে, যেটা আমরা দেই না। আমরা যে কনসেন্ট্রেশনটা দেই সেটা হাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমকে অনেক অল্প কনসেন্ট্রেশন এসে ইনহিবিশন করে। আর মাঝখানে যেটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ পাইরিমিথামিন, সেটাও ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজকে ইনহিবিশন করে, কিন্তু সেটা প্রোটোজোয়ার জন্য দেখো অনেক অল্প কনসেন্ট্রেশনেই সে সেনসিটিভ, যেমন 0.0005 মাইক্রোমোল পার লিটার। খেয়াল করছো? তাহলে এইটা তিনটা স্পেসিসের জন্য তিনটা ড্রাগ তিন রকম সেনসিটিভিটি বিয়ার করার জন্য তিনজনকে টার্গেট একই হওয়া সত্ত্বেও আমি আলাদা ব্যবহার করতে পারলাম। বুঝছো কথাটা? জি ম্যাম। আর সালফোনামাইড গ্রুপের ড্রাগটা কি করেছে? ফলিক অ্যাসিড তৈরি হতে দিল না। সালফোনামাইডটা কি করলো? দেখো এই যে পাবা থেকে ফলিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য যে এনজাইম, সেটার নাম কি? ডাইহাইড্রোপটেরয়েড সিনথেটেজ। এটাকে ইনহিবিশন করে দিল। খেয়াল করছো? তাহলে এটাকে ইনহিবিশন করে দিলে আলটিমেটলি তুমি আর ফলিক অ্যাসিড তৈরি হবে না। আর ট্রাইমিথোপ্রিন দিলে তৈরি হওয়াটা অ্যাক্টিভ হবে না, ফলিনিক অ্যাসিড বা টেট্রাহাইড্রোফোলেট হবে না। তাহলে দুইটা সিকোয়েন্সিয়াল স্টেপে যদি তুমি বাধা দিতে পারো কম্বিনেশন দিয়ে, এরকম আমরা দেখবো, তাহলে আরো ইফেক্টিভ আমরা ড্রাগ পাবো। তাহলে এইটুকু ক্লাস 2 রিঅ্যাকশন মানে কি? যেখানে অর্গানিজম নিজে নিজের কম্পোনেন্ট গুলো তৈরি করছে, যেটা সাধারণত হিউম্যান বডিতে তৈরি করার দরকার হয় না। এবং এরকম যদি একটু বেশি সিলেক্টিভ টক্সিসিটি ওয়ালা টার্গেট পাওয়া যায়, তাহলে আমরা হোস্ট সেলকে ক্ষতি না করে আমরা অর্গানিজমের ক্ষতি করতে পারি। এরকম টক্সিসিটি অ্যাচিভ করা যায়। আমার সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করার ঘটনা কি আমি আস্তে আস্তে পরিষ্কার করতে পারছি? জি ম্যাম। Now, last of all, class 3 reaction. Class 3 reaction টা particularly good target for selective toxicity. কেন? কারণ every cell has to make its own macromolecule. এই ম্যাক্রোমলিকুল গুলা পিক আপ করা যায় না, তাহলে ম্যাক্রোমলিকুল তৈরি করার জন্য তার কিছু স্টেপস থাকে। সেই স্টেপে আমি যদি টার্গেট করি, তাহলে আলটিমেটলি আমরা সেই অর্গানিজমকে বাধা দিতে পারি। There are very distinct difference between human and parasite cell in pathway involving class 3 reaction, যেমন synthesis of peptidoglycan বা সেল ওয়াল সিনথেসিস, যেটাকে আমরা বলছি, এটাকে টার্গেট করে বেটা ল্যাকটাম গ্রুপের ড্রাগগুলো। প্রোটিন সিনথেসিসে তোমরা দেখবা, আমরা যখন পড়াবো তখন দেখবা যে ব্যাকটেরিয়াল প্রোটিন কম্পোনেন্ট আর হিউম্যান প্রোটিন কম্পোনেন্ট সাব ইউনিট গুলোতে পার্থক্য থাকার জন্য ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিসকে ইনহিবিশন করলে হিউম্যান প্রোটিন সিনথেসিসটা ইনহিবিশনটা হবে না। সো এই ইনহিবিশনটা কয়েকভাবে আমরা দেখব, যেমন টিআরএনএ বাইন্ডিং বাধা দিতে পারে টেট্রাসাইক্লিন, তারপরে মিস রিডিং অফ মেসেঞ্জার আরএনএ করতে পারবে অ্যামাইনোগ্লাইকোসাইড আমরা দেখতে পারবো, ট্রান্সপেপটিডেশন রিঅ্যাকশনকে ইনহিবিশন করতে পারবে ক্লোরোফেনিক্যাল, সেটা আমরা দেখবো। তারপরে ট্রান্সলোকেশন অফ দ্য টিআরএনএ ফ্রম এ সাইট টু পি সাইট, এগুলো আমরা পড়বো। এরাইথ্রোমাইসিন করে। আমরা এই সবগুলোকে এক গ্রুপে ফেলে দেব, তারা হচ্ছে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস। ঠিক আছে? আচ্ছা, এখন বুদ্ধি দেখি তোমাদের। যারা প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করে কাজ করে, সেই ড্রাগগুলো তাহলে কি হবে? ব্যাকটেরিওস্ট্যাটিক হবে না ব্যাকটেরিওসিডাল হবে? বুদ্ধি করে বলো তো দেখি। ব্যাকটেরিওসিডাল। আচ্ছা, আর কেউ বলো? সবাই সাপোর্ট করছো ব্যাকটেরিওসিডাল? যে ব্যাকটেরিওস্ট্যাটিক। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম সাপোর্ট করছো কাকে? ব্যাকটেরিওস্ট্যাটিক কে না ব্যাকটেরিওসিডাল কে? হ্যালো, ম্যাক্সিমাম কাকে সাপোর্ট করছো? ব্যাকটেরিওসিডাল কে না ব্যাকটেরিওস্ট্যাটিক কে? দেখাবো। ব্যাকটেরিওসিডাল। ব্যাকটেরিওসিডাল। সিডাল। আচ্ছা, সিডাল কথার অর্থ কি? মানে কিল করে ফেলবে। কিল করে ফেলবে। প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করা মানে হচ্ছে গ্রোথ ইনহিবিশন। তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করলে কিভাবে কিলিং হবে বলো তো আমাকে? খেয়াল করো, প্রোটিন সিনথেসিস যদি আমি ইনহিবিশন করি, তাহলে আমি তো শুধু গ্রোথ ইনহিবিশন করলাম, আমি তো মারলাম না। মারলাম? পানি খাবা? আমরা কি মারলাম নাকি আমরা গ্রোথ ইনহিবিশন করলাম? ব্যাকটেরিওস্ট্যাটিক করবে, গ্রোথ ইনহিবিশন।
যদি না হয় তাহলে তো অসমোসিস হয়ে নেক্রোসিস হয়ে যাবে না? হ্যাঁ, অসমোসিস নেক্রোসিস কোত্থেকে আসলো রে বাপেরা? হ্যাঁ, বাপ মায়েরা, অসমোসিস নেক্রোসিস এগুলো কোত্থেকে আনছো আমার সোনার চাঁদেরা? হ্যাঁ, চান্দুরা, তুত্তরিরা। প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করে আমি তার গ্রোথ ইনহিবিশন করলাম, তাই না? গ্রোথ ইনহিবিশন করলে সে বড় হতে পারবে না, সে মরে যাবে কেন? তাকে আমি বাইন্ধা রাখলাম, তাকে তো মেরে ফেললাম না। বুঝছো না এই কথাটা? অসমোসিস ফসমোসিস ওগুলো কিছু হবে না, ওগুলো হবে তখনই যখন তুমি সেল ওয়াল সিনথেসিস করতে দিবা না, তখন সে উইক হয়ে যাবে, নিজের প্রোটেকশন ইন্টারনাল অসমোটিক প্রেসার মেনটেন করতে পারবে না, ফাইটে যাবে, মরে যাবে, অসমোসিস হ্যান তখন হবে। আমি তো সেগুলোর কিছুই করি নাই, তার প্রোটেকশন বাইরের যেটা সেটাকে তো আমি কিছুই করতে পারিনি, আমি শুধু তার ইন্টারনাল গ্রোথটাকে ইনহিবিশন করছি। তাহলে আমরা তো শিখেছি যারা গ্রোথ ইনহিবিশন করে তাদেরকে আমরা বলেছি ব্যাক্রোস্ট্যাটিক। আসলে তাহলে কনসেপ্টটা এখনই ক্লিয়ার করে নাও, তাহলে আরো সামনে যেতে আর কোনো অসুবিধা হবে না। আজকের ক্লাস এখন যেটা বললাম এটা তাহলে এখন কি বললাম? কি বললাম তাহলে? যারা প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে তারা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। কারণ তারা গ্রোথ ইনহিবিশন করে, শুধু তারা মারে না। অসমোসিস হ্যানত্যান যেগুলো বলছো ওগুলা যারা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিশন করবে তারা হয়তো লিকেজ করে দিবে, তখন হয়তো পানি ভিতরে ঢুকে যাবে, অথবা ভেতরের জিনিস ইন্টারনাল অসমোটিক প্রেসারে চাপে ফাইটে যাবে, তখন আলটিমেটলি সেলটা নিজে ডেথ হয়ে যাবে, সেটা হবে ব্যাকটেরিওসিডাল। যেমন এই যে সিনথেসিস অফ পেপটিডোগ্লাইকিন কে ইনহিবিশন করবে যারা বিটা ল্যাকটাম, তারা সেল ওয়াল সিনথেসিস কে ইনহিবিশন করে দিবে, ফলে সেল ওয়াল থাকবে না, প্রোটেকশন পাবে না, সেলটা মরে যাবে, এটা অর্গানিজম, এরা হচ্ছে ব্যাকটেরিওসিডাল। তাহলে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আমরা পড়েছিলাম আগে, ব্যাকটেরিওসিডাল। এখন জানলাম কিভাবে সে ব্যাকটেরিওসিডাল হচ্ছে, আরো ব্যাখ্যা জানবো সামনে। এখন শুধু প্রাথমিক ধারণা পেলাম যে পেপটিডোগ্লাইকিন সিনথেসিস ইনহিবিশন করার মাধ্যমে বিটা ল্যাকটামটা ব্যাকটেরিওসিডাল ইফেক্টটা দেখাচ্ছিল, তাই না? খেয়াল করছো কথাটা? আরফিন আমি ক্লাসে বুঝতে পারছো স্টুডেন্টস কথাটা? তাহলে যারা প্রোটিন সিনথেসিস ইনহিবিশন করবে তারা হবে ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ, কারণ তারা শুধু গ্রোথ ইনহিবিশন করে, তারা মারে না। আর যারা সেল ওয়াল তৈরি করতে দিবে না, প্রোটেকশন দিবে না, বাইরের প্রোটেকশন নষ্ট হয়ে গেলে তখন বিভিন্নভাবে সেলের ডেথ হবে ব্যাকটেরিয়া সেলের, তখন তারা হবে সিডাল ড্রাগ। ঠিক আছে? আর প্রোটিন সিনথেসিস ইনহিবিশনের ডিটেইলস আমরা পড়বো, এখানে অনেকগুলো নাম দেখতে পাচ্ছি, অনেকগুলো ভাবে তারা কাজ করতে পারছে, সেটার একটা প্রাথমিক ধারণা দিয়েছি। তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিশন করেও আলটিমেটলি তারা ক্ষতি করতে পারে, যেমন বিডারাবিন অ্যান্টিভাইরাল ড্রাগ, তারপর হচ্ছে রিফাম্পিসিন ডিএনএ পলিমারেজ কে ইনহিবিশন করে, অথবা ডিএনএ জাইরেস কে ইনহিবিশন করতে দেখবো, সিপ্রোফ্লক্সাসিন, এরকম মানে কঠিন কঠিন মেকানিজম গুলো সামনে আসিতেছে। সিলভার স্ক্রিন যেমন খুলে গেছে না, সিনেমা আসতেছে রঙিন রঙিন, আমাদের কেমোথেরাপিউটিক্স এরকম রঙিন রঙিন সিনেমা আসতেছে। ঠিক আছে? Are you ready for the movies, guys? Are you ready for the new release movies? যেগুলো আসতেছে coming soon? Yes, ma'am. কেউ কথা বলে না, ভয়ের চোটে কেউ কথা বলে না। আল্লাহ, আরে ম্যাডাম তো দাঁড়ায় রয়েছি সেগুলোকে সহজ করে বলার জন্য, কেন যে ভয় পাও তোমরা? এই স্লাইডটাতে দেখো একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে বিভিন্নভাবে আমরা অ্যান্টিবায়োটিক গুলোকে দেখতে পারবো, এটা অনেকটা মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী ড্রাগ গুলোর ক্লাসিফিকেশন বলতে পারো। যেমন দেখো সেল ওয়াল সিনথেসিস কে ইনহিবিশন করে কাজ করতে পারবে এরকম অনেক ড্রাগ আমরা দেখবো, বিশেষ করে বিটা ল্যাকটাম ড্রাগ গুলো। তারপরে ফলিক অ্যাসিড মেটাবলিজমে ইনহিবিশন করার মাধ্যমে কিছু ড্রাগ ডিএনএ জাইরেস কে ইলংগেশন, তারপরে প্রোটিন সিনথেসিস ইনহিবিশনে খেয়াল করো ডান দিকে দুটো সাব ইউনিট আছে ওদের, 50S আর 30S, আর আমাদের হচ্ছে 40S আর 60S। খেয়াল করছো আমাদের প্রোটিনের সাব ইউনিট যেগুলো, তাই না? এদের প্রোটিন সাব ইউনিটটা খেয়াল করো 50S আর 30S। তাহলে এই যে ডিফারেন্সটা হলো, এই ডিফারেন্সের জন্যই প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস যারা নাম, তারা আমাদের প্রোটিন সিনথেসিসে কোনো হ্যাম্পার করবে না, শুধু তারা অর্গানিজমের প্রোটিন সিনথেসিসকে ইনহিবিশন করবে। তার মধ্যে 30S রাইবোসোমাল সাব ইউনিটকে ইনহিবিশন করবে টেট্রাসাইক্লিন, তারপরে অ্যামিগাসিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলো, আর 50S কে টার্গেট
করে ইরিথ্রোমাইসিন বা ম্যাক্রোলিডস, ক্লোরমফেনিকল, ক্লিন্ডামাইসিন, লিনকোমাইসিন, এগুলো আমরা ডিটেলস পড়বো। ঠিক আছে, এই হচ্ছে তোমার অর্গানিজমকে টার্গেট হিসেবে। এই মেকানিজমগুলো আরো আমরা পরে পড়বো, সমস্যা নেই। সেল ওয়াল এই যে স্ট্রাকচার তোমরা জানো, মাইক্রোবায়োলজিতে পড়েছো ভালো করে। রাইবোজোমাল সাব ইউনিট আছে, প্লাজমা মেমব্রেন আছে, সেল ওয়াল আছে, ডিএনএ সিনথেসিস আছে, এগুলোতে টার্গেট করে, বা মেটাবলিক পাথওয়ে যেমন ফলিক অ্যাসিড সিনথেসিস, এগুলোতে টার্গেট করে কাজ করে এই ড্রাগগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, এছাড়া কিছু এই যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 রিঅ্যাকশন যেগুলো এতক্ষণ পর্যন্ত বললাম, এছাড়া কিছু ফর্ম স্ট্রাকচার আছে যারা টার্গেট হিসেবে কাজ করতে পারে। তারা হচ্ছে মেমব্রেন, যেমন সেল মেমব্রেনকে টার্গেট করে পলিমিক্সিন, নাইস্টেটিন ড্রাগগুলো তোমরা পড়বে অ্যান্টিফাঙ্গালের ক্ষেত্রে। ইট্রাকোনাজল অ্যান্টিফাঙ্গাল এই ড্রাগগুলো পড়বো আমরা। সেল মেমব্রেনাল কন্টেন্ট গুলো বের হয়ে এসে আলটিমেটলি সেল নিজেকে বাঁচিয়ে রাখতে পারে না, এরকম। জিএনএ টার্গেট করে ব্লিওমাইসিন, অ্যান্টিক্যান্সার ড্রাগ। ইন্ট্রাসেলুলার অর্গানিজম যেমন মাইক্রোটিবিউল গুলো দিয়ে তারা চলাফেরা করে, নড়াচড়া করে, আলবেন্ডাজোল সেটা ইনহিবিশন করে। ফুড ভ্যাকিউল টার্গেট করে ক্লোরোকুইন নামে ড্রাগ। মাসেল ফাইবার গুলোকে প্যারালাইসিস করে ফেলতে পারে, যেমন পাইরেনজেপিন, আইভারমেকটিন ড্রাগ, অ্যান্টিহেলমিনথিক ড্রাগ, যেটা করোনাতে অনেকে ব্যবহার হচ্ছে। এরকম কিছু টার্গেট আমরা দেখতে পাবো। এখন আসো এই যে অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো ইউজ করলে কি প্রবলেম হতে পারে। প্রথমত, যে কোনো ড্রাগের টক্সিসিটি আছে, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন কারো কারো হতে পারে। হ্যাঁ, কারো কারো হতে পারে বলতে যেমন পেনিসিলিন খুবই ড্রাগ, আমরা বললাম করতে পারছে, আমার হয় সেই ক্ষেত্রে অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হয়ে ডেথও পর্যন্ত হতে পারে। ইমার্জেন্সি অফ ড্রাগ রেজিস্ট্যান্স ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট বা প্রবলেম ফর ইউজ অফ অ্যান্টিমাইক্রোবিয়াল, এবং সেটার জন্য আমরা মূলত দায়ী। আমরা যদি অপর্যাপ্ত ডোজ, অপর্যাপ্ত ফ্রিকোয়েন্সিতে আমরা দেই, তাহলে ইমার্জেন্সি অফ রেজিস্ট্যান্সটা ফ্লেয়ার আপটা আরো বেশি করে হয়। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেমন কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল করলে ফর্মুলাকে ইনহেল তাহলে ভিটামিন অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, বা মাস্কিং অফ ইনফেকশন হতে পারে। যে তুমি একটা ড্রাগ দিয়েছো, দুটো ইনফেকশন ছিল। হ্যালো ম্যাম, সাউন্ড ক্লিয়ার না। ম্যাম, কথা কেটে কেটে আসতেছিল। হ্যালো, জি ম্যাম। এখন শুনতে পারছো? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম যে কি কি প্রবলেম হতে পারে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করলে, সেটার একটা উদাহরণ আমি দিচ্ছি। যে টক্সিসিটি, যে কোনো ড্রাগ ইউজ করলে তার দ্বারা টক্সিসিটি হতেই পারে। আমি যেহেতু একটা ফরেন ম্যাটেরিয়াল ইউজ করছি, তাই না, এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার যে কোনো হতে পারে। এছাড়া আমরা দেখতে পারি যে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে। হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে একটা অ্যালার্জিক রিঅ্যাকশন, মানে তোমরা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনে পড়েছি, তাই না, বাইজারি বিহেভিয়ার, যেটা মনে আছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ক্লাসিফিকেশন গুলো ABCDE, বি তে বাইজারি পেয়েছিলাম না, তার মাঝে হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন ছিল। হ্যাঁ, কার হবে কার হবে না আমরা বলতে পারি না, কিন্তু এফেক্ট হয়ে যেতে পারে। যেমন পেনিসিলিনটা আমরা বলছি যে একেবারেই অ্যাবসলিউটলি সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করছে, কারণ সে সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিশন করে কাজ করে, যেটা আমাদের বডিতে নেই। সো আমাদের কোনো ক্ষতি হওয়ার কথাই না। সো ইট ইজ দ্য সেফেস্ট ড্রাগ ইন দ্য অ্যান্টিবায়োটিক গ্রুপ, বাট দিস ক্যান লিড টু দ্য অ্যানাফিলাক্টিক শক, যেটা খুবই মারাত্মক হতে পারে। এটা হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনের জন্যই হয়, কারো কারো হতে পারে, কারো কারো হবে না, এরকম।
এছাড়া আর কি হতে পারে অসুবিধা? ইমার্জেন্স অফ ড্রাগ রেজিস্ট্যান্স, এটা একটা বড় সমস্যা এবং এটা মূলত আমাদের কারণেই হয় যে আমরা ভালো মতো ইউজ করতে পারলাম না, ফলে আমরা সাফারার হলাম। এবং আমরা শুধু না, সমাজে অনেকেই সাফার করলো। ঠিক আছে, যে নিউবর্ন বেবি সে সমাজে মাত্র এসছে, তার আগে কোনো এক্সপোজার হয়নি, সেও পর্যন্ত আক্রান্ত হতে পারে বিকজ অফ দিস ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্স। এছাড়া সুপার ইনফেকশন, আমরা অ্যাক্টিভ অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তারপরেও আরেকটা ইনফেকশনের আমরা উপস্থিতি টের পেলাম, এরকমও হতে পারে। আর হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে কিছু কিছু অ্যান্টিবায়োটিকের কারণে, যেমন অনেক দিন ধরে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করলে নর্মাল ফ্লোরা গুলো সাপ্রেশন হয়, ওরা কিন্তু অ্যাবজর্পশনের জন্য দায়ী ছিল বা বি কমপ্লেক্স। এছাড়া অপরচুনিস্টিক ইনফেকশন হতে পারে, অথবা দুটো ইনফেকশন ছিল, তুমি একটা অ্যান্টিবায়োটিক দিয়েছো, একটা ট্রিটমেন্ট হচ্ছে ঠিকই আর একটা মাস্কিং রয়ে গেল, তখন মাস্কিং অফ ইনফেকশনের ঘটনাটা হতে পারে। টক্সিসিটি গুলো যদি এক্সপ্লেন করি, যে লোকাল টক্সিসিটি হতে পারে, যেমন কোনো কোনো ড্রাগ দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে, পেইন করতে পারে, বা থ্রম্বোফ্লেবাইটিস করতে পারে ইনজেকশন সাইটে সেখানে। তারপর হচ্ছে যেমন টেট্রাসাইক্লিন, ইরিথ্রোমাইসিন, এই ড্রাগগুলো এই ধরনের ইরিটেন্ট গ্রুপের পড়ে যায়। সিস্টেমিক টক্সিসিটির মাঝে যেমন অ্যামিনোগ্লাইকোসাইড যখন আমরা পড়বো তখন দেখবো তার কমন টক্সিসিটি হচ্ছে 8 ক্রেনিয়াল নার্ভ ড্যামেজ করে বা কিডনি ড্যামেজ করে, অথবা টেট্রাসাইক্লিন গুলো গিয়ে দেখবো যে ইয়ে করে, কিডনি বা লিভার ড্যামেজ করতে পারে, বা দাঁতে টিতে গিয়ে এনামেল ডিসপ্লাসিয়া করতে পারে। ক্লোরামফেনিক্যালটা বোন ম্যারো ডিপ্রেশন করে, যার জন্য এখন ব্যবহার অনেক কমে গেছে। এছাড়া পলিমিক্সিন বি, নিউরোলজিক্যাল রেনাল ড্যামেজ, ভ্যানকোমাইসিন, হিয়ারিং লস, এগুলো হচ্ছে সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টের মাঝে তোমরা আস্তে আস্তে দেখতে পাবা। ঠিক আছে, ড্রাগ রেজিস্ট্যান্স, হোয়াট ইজ ইট? ড্রাগ রেজিস্ট্যান্সটা খুব জরুরি, এটা শর্ট নোটও আসে এবং জানতেও হয়। এটা হচ্ছে unresponsiveness of microorganism to antimicrobial agent.
হ্যালো। জি ম্যাম। হুম, আচ্ছা। মাঝখানে হারিয়ে গেছিলাম এর জন্য। কি বলে? তোমাদের কারেন্ট চলে গেছিল। তার জন্য আমরা হারিয়ে গেছিলাম। এবং এরকম হারায় যেতে যেতে ক্লাসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। হুম। রেজিস্ট্যান্স এর কথা যেটা বলছিলাম ডেফিনিশন থেকে যে এটার অর্থ কি? ড্রাগ রেজিস্ট্যান্স বললে আমরা কি বুঝবো? আমরা বুঝবো ইট ইজ দ্য আনরেসপন্সিভনেস অফ মাইক্রোঅর্গানিজম টু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। হ্যাঁ? এবং আম আমরা যে অনেক সময় বলি না যে মনে করো একটা ব্যথার ওষুধ খেলাম, ব্যথার ওষুধ আজকে 500 মিলিগ্রাম খেয়ে ব্যথা কমে গেল, কয়েকদিন পরে দেখা যাবে কি 500 মিলিগ্রাম 500 মিলিগ্রাম খেলেও দেখা যাবে হবে না, তখন দেখা যাবে 1000 মিলিগ্রাম করে খেতে হচ্ছে। এই যে আমরা ক্রনিক ইউজ করলে আমার রেসপন্স কমে যাচ্ছে, এই ঘটনাটার নাম আমরা দিয়েছিলাম যে টলারেন্স, তাই না? আর এরকমই সিমিলার একটা ঘটনা কি বলেছিলাম নাম মনে আছে? অল্প সময়ের মাঝে বারবার দিলে কি রেসপন্স কমে গেলে সেটা ট্যাকিফাইলেক্সিস। অনেকটা রেসপন্স না পাওয়াটাই ঘটনাটাই এখানে রেজিস্ট্যান্স বলছি। এটা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হিসেবে আমরা জানতে পারছি, ঠিক আছে? এখন বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করতেছে যে আমরা বিজ্ঞানীরা সবসময় চেষ্টা করছে কিভাবে জীবাণুকে প্রতিহত করা যায়, আর জীবাণু সেই সাথে চেষ্টা করছে কিভাবে নিজেকে রাজীব আসছিল, রাজীবকে বলতা কিভাবে নিজেকে বাঁচায় রাখতে পারবে, কারণ খুবই স্বাভাবিক জীবাণু কি চাইবে সহজেই মৃত্যুবরণ করুক? নিশ্চয়ই চাইবে না, সে তো নটোরিয়াস, সে চাইবে নিজেকে কিভাবে বাঁচায় রাখতে পারা যায়। এই যে বিজ্ঞানীর যুদ্ধ জীবাণুকে প্রতিহত করা আর জীবাণুর যুদ্ধ নিজেকে বাঁচিয়ে রাখা, এই দুইটার যুদ্ধে যখন নাকি দেখা যায় যে জীবাণু জয়ী হয় তখনই ড্রাগ রেজিস্ট্যান্সের উদ্ভব ঘটনাটা হয়। বুঝছো কথাটা? এখন এই রেজিস্ট্যান্সটা কয়েকভাবে হতে পারে। দেখা গেছে যে ন্যাচারাল রেজিস্ট্যান্স আমরা দেখতে পাই, যেমন মনে করো কিছু অর্গানিজম দে হ্যাভ রেজিস্ট্যান্স টু সাম অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, যেমন আমরা যখন আরো ডিটেইলস পড়বো তখন আরো ভালো বুঝবো, এখন জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য এটা বলছি যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ওরা তো কাজ করবে বা টার্গেট হচ্ছে মাইক্রোঅর্গানিজম, এই অ্যান্টিমাইক্রোবিয়াল গুলো, তাই না? তো ওই মাইক্রোঅর্গানিজমের ভেতরে তাকে প্রবেশ করতে হয় এবং তারপরে সেই মাইক্রোঅর্গানিজমের বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে সে টার্গেট করে তারপরে আলটিমেটলি তার ইফেক্টটা দেখায়, আইদার বাই ইনহিবিটিং দ্য প্রোটিন সিনথেসিস অর বাই কিলিং দ্য সেল, তাই না? এখন এই সেলের ভেতরে ঢুকতে হলে তাকে অনেক সময় দেখা যায় যে অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টের উপর নির্ভর করতে হয়, যেমন অ্যামিনো গ্লাইকোসাইড গ্রুপের ড্রাগটা। তাহলে এখন একটা ড্রাগ যদি অ্যানারোবিক ব্যাকটেরিয়া হয়, তাহলে অ্যানারোবিক মানে তার কাছে অক্সিজেন নাই, তাহলে অ্যামিনো গ্লাইকোসাইড সেই অক্সিজেন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটা ওই অর্গানিজমের মাঝে পাবে না, ফলে অ্যামিনো গ্লাইকোসাইড ন্যাচারালি ওই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়ার জন্য রেজিস্ট্যান্স হবে। আমি কি কথাটা বুঝতে পারছি, ধারণা দিতে পারছি? ন্যাচারাল রেজিস্ট্যান্স বলতে কি বুঝবো? জি ম্যাম। ম্যাম একটা উদাহরণ দিলাম আর কি জাস্ট। হ্যাঁ, আবার অ্যারোবিক অর্গানিজম এর জন্য মেট্রোনিজল ভালো কাজ করে না, ওরা কাজ করে অ্যানারোবিক অর্গানিজমের জন্য। তাহলে অ্যারোবিক অর্গানিজমের জন্য ন্যাচারালি হচ্ছে রেজিস্ট্যান্ট মেট্রোনিজল গ্রুপের ড্রাগগুলো, আর অ্যানারোবিক এর জন্য ন্যাচারাল রেজিস্ট্যান্স হচ্ছে অ্যামিনো গ্লাইকোসাইড গ্রুপের ড্রাগগুলোর জন্য। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলার ব্যাসিলাই এমন একটা অর্গানিজম যে পার্টিকুলার কিছু ড্রাগের প্রতি সেন্সিটিভ থাকে, যেমন সে টেট্রাসাইক্লিন কোনোভাবেই তাকে কোনো কিছু করতে পারবে না, তাহলে ইট ইজ ইনসেনসিটিভ টু টেট্রাসাইক্লিন। এরকম কিছু এক্সাম্পল গুলোকে আমরা বলছি ন্যাচারাল। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে অর্জিত, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা অর্জন করতে পারতেছে নিজের কোনো না কোনো ভাবে ডেভেলপ, মানে শিখে ফেলছে। যেমন ব্যাকটেরিয়া ক্যান বি ওয়ালড অফ উইদিন দ্য অ্যাবসেস ক্যাভিটি, নিজের চারদিকে একটা ওয়াল তৈরি করছে, যে ওয়াল ভেদ করে আলটিমেটলি অ্যান্টিবায়োটিকটা পৌঁছাতে পারতেছে না, তাহলে এই ক্ষেত্রে এটা একটা অ্যাকোয়ার্ড ঘটনা হবে। তারপরে যেমন মাইক্রোব্যাকটেরিয়াম, অনেক সময় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলার ব্যাসিলাইটার বিভিন্ন স্টেজ আছে, একটা স্টেজে সে ইনঅ্যাক্টিভ থাকে, চুপ করে বসে থাকে। আর তোমরা জানবা যে একটা অ্যান্টিবায়োটিক কাজ করে, বেশি ভালো কাজ করে যখন অর্গানিজমটা র্যাপিডলি মাল্টিপ্লাইং হয়, তখন সে প্রোটিন সিনথেসিস বেশি করে করতে থাকে, তখন তাকে ইনহিবিশন করাটা আরো সহজ হয়। কিন্তু এই যে ইনঅ্যাক্টিভ স্টেট, মেটাবলিক্যালি ইনঅ্যাক্টিভ স্টেটে যখন সে পৌঁছায় তখন সে মনে হয় কি মৃত, তাহলে মৃত অর্গানিজমের এগেইনস্টে অ্যান্টিমাইক্রোবিয়ালটা তখন আর কাজই করে না। এটাও একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটির মতন, অনেকটা অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স এখানে হচ্ছে, ঠিক আছে? এগুলো তারপরে অনেক সময় দেখা যায় যে
টার্গেট বাইন্ডিং সাইট গুলোকে সে অল্টার করে ফেলে, যেটা তোমরা যখন বিভিন্ন অ্যান্টিবায়োটিক ডিটেলস পড়বা তখন প্রত্যেকটা মেকানিজম অফ রেজিস্ট্যান্স ডেভেলপমেন্টে খেয়াল করে দেখবা যে আমরা যে টার্গেট ঠিক করে দিচ্ছিলাম অ্যান্টিমাইক্রোবিয়াল, সেই অর্গানিজমটা সেই টার্গেটটাকে সে বদলে ফেলেছে, এইভাবে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। এটাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স। আবার এমনও হতে পারে যে টার্গেট বদলালো না কিন্তু ড্রাগটা সে টার্গেটে পৌঁছাইতেই পারলো না, এমন কিছু ঘটনা সে ঘটাতে পারে। যেমন সেলের ভিতরে ঢুকতে হলে পোরের ভিতরে ঢুকতে হয়, পোর দিয়ে ঢুকতে হয়, ওই পোর গুলো সে বদলায় ফেলায়। হয়তো গোল পোর ছিল, সেই গোল পোর গুলো এখন চারকোনা হয়ে গেছে, সেটাকে ড্রাগ আর চিনতে পারছে না, ফলে ওটার ভিতর দিয়ে ঢুকতে পারছে না। এরকম কিছু পরিবর্তনের মাধ্যমে নিজেকে বাঁচায় রাখতে পারে। আর একটা যেটা ভয়ঙ্কর ঘটনা সেটা হচ্ছে গিয়ে এনজাইম গুলো যেগুলোকে টার্গেট করতে, যে ড্রাগ গুলো আমরা দিচ্ছি সেই ড্রাগ গুলোকেই ডিস্ট্রাকশন করে ফেলার জন্য এনজাইম তৈরি করে ফেলতে পারে। এমন ভয়াবহ ঘটনাও কিছু অর্গানিজম ঘটায়। যেমন দেখা যাবে যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলোকে মারার জন্য বিটা ল্যাকটামেজ নামে এনজাইম তৈরি করে এমন কিছু জীবাণু আছে, যেমন স্টাফিলোকোকাস অরিয়াস তোমরা দেখতে পাবা। তাহলে এই যে বিটা ল্যাকটামেজ সে কি করে, অ্যান্টিবায়োটিকটাকেই ভেঙে ফেলে, পেনিসিলিনকে। বুঝছো কথাটা কত ভয়াবহ ব্যাপার? অ্যাসিটাইল ট্রান্সফারেজ এনজাইমটা ক্লোরামফেনিকে ভেঙে ফেলতে পারে। ফসফোরাইলেটিং এনজাইম, অ্যাডিলাইটিং এনজাইম এবং অ্যাসিটাইলেটিং এনজাইম, তিনজন এনজাইম একসাথে মিলে অ্যামাইনো গ্লাইক অ্যাসিড গুলোকে ইনঅ্যাক্টিভ করে ফেলতে পারে। তাহলে বাই ইনঅ্যাক্টিভেটিং দ্য অ্যান্টিবায়োটিক দে ক্যান ডেভেলপ রেজিস্ট্যান্স। আমি কি একটু প্রাথমিক ধারণা দিতে পারলাম যে কি কিভাবে অর্গানিজম গুলো নিজেকে বাঁচায় রাখার জন্য ইয়ে করতে পারে, রেজিস্ট্যান্স ডেভেলপমেন্টের ঘটনাটা ঘটাতে পারে? ন্যাচারালি হতে পারে, অ্যাকোয়ার্ডও হতে পারে, ঠিক আছে। আর এছাড়া আরো কিছু ঘটনা হয়, তোমরা এই ডিটেলস পড়ে নিলেও বুঝতে পারবা যে অনেক সময় দেখা যায় যে সেলের ভিতরে ঢুকার পরে ইফ্লাক্স মেকানিজমটা অ্যাক্টিভ হয়ে গেল, ধাক্কা দিয়ে আবার ড্রাগটাকে বাইরে ফেলে দেয়। এই ঘটনার মাধ্যমেও কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। ড্রাগ সেলের ভিতরে থাকবেই না, ফলে আলটিমেটলি কাজ করতে পারবে না, এরকমও হয়। আবার জেনেটিক মেকানিজমের মাধ্যমেও, এতক্ষণ যেটা বললাম বলেছে নন জেনেটিক, আর জেনেটিক মেকানিজমের মাধ্যমেও সে কিন্তু রেজিস্ট্যান্স হতে পারে, যেটা সাধারণত খুব রেয়ার এবং সময় লাগে। ক্রোমোজোমাল ডিপেন্ডেন্ট হয়, নন ক্রোমোজোমাল ডিপেন্ডেন্ট হয়। ক্রোমোজোমাল ডিপেন্ডেন্ট বলতে মিউটেশন, যেটা পরিবর্তন বলেছিলাম, টার্গেট পরিবর্তন করে ফেলা, সেই ঘটনাটা। আর এক্সট্রা ক্রোমোজোমাল হচ্ছে প্লাজমিড তৈরি করে, যেটা ডিএনএ এর মতোই, এক্সট্রা ক্রোমোজোমাল ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেই তৈরি করার মাধ্যমে সে তখন আলটিমেটলি তার রেজিস্ট্যান্ট জিনটাকে সে প্রকট করে ফেলে এবং সে দ্রুত সেই রেজিস্ট্যান্স জিনটাকে ট্রান্সফার করে অন্যান্য স্পেসিস গুলোতেও জানিয়ে দেয় যে এইভাবে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। একদম খুব সহজে বললে এটা, আর ডিটেলসে একটু পড়ে নাও, পড়ার পর যদি তোমার মনে হয় কঠিন লাগছে আমার মতো করে সহজ করে বললেও হবে। এবং এই যে রেজিস্ট্যান্স জিন সে নিজেকে তৈরি করলো, সেটা সে ট্রান্সফার করে জিন টু জিন বিভিন্ন স্পেসিসে। কিভাবে? এটা একটা হচ্ছে গিয়ে কনজুগেশন মেকানিজমের মাধ্যমে দুটো সেলের মাঝে একটা পিলাই তৈরি করে, একটা চ্যানেল তৈরি করে, সেটার মাধ্যমে সে রেজিস্ট্যান্স জিন একটা থেকে আরেকটাতে দিয়ে দেয় এবং সে রেজিস্ট্যান্স ডেভেলপ করে। আমি তোমাদেরকে যখন ডিটেলস ক্লাস করাবো আরো এক একটা করে, তখন তাদের অ্যানিমেশন ভিডিও গুলো দেখানোর চেষ্টা করবো। যে বলছিলাম না ম্যাডাম মুভি দেখাবো, ওই অ্যানিমেশন ভিডিও দেখানোর মাধ্যমে আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য যে হাউ দে আর প্রডিউসিং দ্য রেজিস্ট্যান্স জিন এন্ড হাউ দে আর ট্রান্সফারিং ইট। ঠিক আছে, আস্তে আস্তে বুঝাই দিব ইনশাল্লাহ। তো কনজুগেশন মেকানিজমের মাধ্যমে সে পাস করতে পারে এই রেজিস্ট্যান্স জিনস ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু অ্যানাদার। ট্রান্সডাকশন মেকানিজমের মাধ্যমে করতে পারে, অথবা ট্রান্সফরমেশনের মাধ্যমে করতে পারে। এই তিনটা মেকানিজম, ঠিক আছে, যেগুলো কনজুগেশন মানে দুটোর মাঝে সেক্স পিলাই হওয়ার মাধ্যমে একটা থেকে আরেকটা চলে যাবে, ট্রান্সডাকশনের মাধ্যমেও করতে পারে, আর ট্রান্সফরমেশনের মাধ্যমেও করতে পারে। এই কয়েকটা মাধ্যমে সে ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, তোমরা ডিটেলস আরো এই যে ট্রান্সমিশন হবে কিভাবে, এই ট্রান্সমিশনের ঘটনাটা কয়েক ভাবে করতে পারে, ওটা ছিল প্রসেস। আর এখানে এই ট্রান্সমিশনটা হতে পারে খুব দ্রুত ছড়ায় যেতে পারে হচ্ছে হরাইজন্টাল ট্রান্সমিশনের মাধ্যমে বা এক্সট্রা ক্রোমোসোমাল ট্রান্সমিশনের মাধ্যমে, যেটা সেম জেনারেশনের ট্রান্সমিশন হয়। ইউজুয়ালি হসপিটালে থাকলে কি হয়, একজনের ইনফেকশন হলে সেই ইনফেকশনটা সবার মাঝে ছড়ায় যাওয়ার যে ঘটনাটা, সেটাকে আমরা বলি হরাইজন্টাল বা এক্সট্রা ক্রোমোসোমাল। ডেন্স পপুলেশনের মাধ্যমে ওই যে একটু আগে যে ঘটনাগুলো বললাম, কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, এই তিনটা ঘটনার মাধ্যমে দ্রুত জেনারেশন গুলো ট্রান্সফার হতে পারে। আর
ভার্টিক্যাল ট্রান্সমিশন যেটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন ট্রান্সফার করার জন্য, যেটা ক্রোমোজোমের ডিপেন্ড করে, আর ক্রোমোজোমের সাথে নির্ভর করলে সেই ঘটনাটা স্লো হয়। এবং এখানে দেখা যায় যে মিউটেশন ঘটনাটা ঘটে, যে একটা জিন জেনেটিক পরিবর্তন হয়, ফলে আলটিমেটলি টার্গেটটা আর কাজ করে না। এরকম ঘটনাটাকে আমরা বলি ভার্টিক্যাল বা ক্রোমোজোমাল ট্রান্সমিশন। ঠিক আছে? আর কেন ব্যাকটেরিয়াটাই এই এই রেজিস্ট্যান্সটা দ্রুত অর্জন করতে পারে, কেন ব্যাকটেরিয়াটা এই রেজিস্ট্যান্সটা ঘটানোর জন্য মানে এগিয়ে থাকে, এটা কয়েকটা ব্যাপার হচ্ছে। সে ফাস্ট গ্রোথ রেট, এই কারণে সে এত দ্রুত গ্রোথ হয়। তো নর্মাল হিউম্যান সেলের চেয়েও ব্যাকটেরিয়ার গ্রোথটা খুব দ্রুত, সে ফলে সে নিজের যে মানে পরিবর্তন, পরিযোজন, মানে আমরা যে বলি না খাপ খাওয়ায় না অপরিবর্তিত পরিস্থিতিতে, এই অভিযোজন যে ঘটনা, সম্ভবত এটার বাংলা। এই যে ঘটনাগুলো সে অনেক দ্রুত গ্রোথ রেট থাকার জন্য আলটিমেটলি এটা অ্যাচিভ করতে পারে। এটা নাম্বার ওয়ান কারণ ব্যাকটেরিয়া কেন হচ্ছে রেজিস্ট্যান্স। তারপর হাই কনসেন্ট্রেশন অফ সেল, তারা নিজেরা শিখে যায় নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারবে। জেনেটিক প্রসেসটাও একটা তাদের একটা প্রোটেকশন হিসেবে কাজ করে। আর এই যে তারা এই জেনেটিক মিউটেশন ঘটানোর পরেও তারা ট্রান্সফার করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে, এই ঘটনাগুলো থাকার জন্য আলটিমেটলি অর্গানিজম গুলো ফাস্টার রেটে রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। এই হচ্ছে গিয়ে ব্যাখ্যা। এখন তোমার পক্ষে তুমি কিভাবে রেজিস্ট্যান্সটা মানে দমায় রাখতে পারবা? What is your responsibility to prevent this? Number one, you have to avoid indiscriminate and inadequate use of antibiotic. যথা ইচ্ছা তথা ব্যবহারটা আমাকে প্রথমে কমায় ফেলতে হবে, যাতে আমি অ্যান্টিবায়োটিকের এক্সপোজার যখন দিব, যদি দেই, আমার অল অর নান ল কথাটা বলেছিলাম আমরা ফিজিওলজিতে, তোমাদের যদি মনে থাকে, তাহলে আমার ব্যাপারটা হবে এরকম যে দিব যদি পুরাটাই দিব, যাতে নাকি অর্গানিজম কোনোভাবে স্কোপ না পায় কিভাবে সে নিজেকে বাঁচায় রাখতে পারে। তাকে আমি মেরেই ফেলবো হয়, অথবা তাকে এমন ভাবে ইনহিবিশন করে আমার ইমিউন সিস্টেমের মাধ্যমে রিমুভ করব যে কোনো স্কোপ পাবে না যে এই যে টার্গেট হিসেবে আমরা দিয়েছিলাম একটা অ্যান্টিবায়োটিক, তার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখার মতন পদ্ধতি শিখার মতো স্কোপ তাকে আমি দিব না। তাহলে আমি রেজিস্ট্যান্স ডেভেলপমেন্ট অ্যাভয়েড করতে পারবো, নাম্বার ওয়ান। আর উই শুড প্রেফার র্যাপিডলি অ্যাক্টিং সিলেক্টিভ অ্যান্টিমাইক্রোবিয়াল, কারণ ব্রড স্পেকট্রামের কথাটা যেটা বলছিলাম সেটা ব্যবহার করলে শুধু শুধু তুমি অ্যান্টিবায়োটিক এক্সপোজার করবা, কিন্তু আলটিমেটলি তোমার লাভ হবে না। তখন অর্গানিজম যেটা ছিল না, সেই অ্যান্টিবায়োটিকটা যখন পরিবেশে আসবে, সে তখন এক্সপোজার হবে অ্যান্টিবায়োটিকের, তখন সে নিজেকে এই ইনফেকশন করার আগেই শিখে যাবে আচ্ছা এরকম একটা ড্রাগ আছে, তাহলে আমাকে এই পরিবেশে বেঁচে থাকার জন্য কি পদ্ধতি তৈরি করতে হবে, সেই ঘটনাটা সে ইভলভ করে ফেলবে তার বডিতে। এই জন্য চেষ্টা করতে হবে টু দ্য স্পেসিফিক এবং র্যাপিডলি অ্যাক্টিং এরকম ড্রাগ ব্যবহার করলে, সো দ্যাট the organism do not have enough time to be prepared as a resistant one. ঠিক আছে কথাটা? কম্বিনেশনটা শুধুমাত্র সিলেক্টিভ কেসে ব্যবহার করবা, ওই একই কারণ। আমি কম্বিনেশন দিয়ে এক্সপোজার করব না যাতে আমি জীবাণুকে শিখাই দিতে না পারি, এই জন্য আমার কিছু পার্টিকুলার ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রে আমার কম্বিনেশনটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু টিউবারকুলোসিস বা এরকম কিছু এইডস, লেপ্রসি, এগুলোর ক্ষেত্রে কম্বিনেশন দরকার এবং প্রলং থেরাপি দরকার, ওইসব ক্ষেত্রে শুধু কম্বিনেশন আমি ব্যবহার করব। আদারওয়াইজ আমি আন্দাজে কম্বিনেশন, যে আমি জানি না কি কি অর্গানিজম তাই আমি কম্বিনেশন ব্যবহার করলাম, সেটা আমি করব না। ঠিক আছে? তারপর হচ্ছে আরো হচ্ছে যে নিউয়ার অ্যান্টিবায়োটিক আসলে আমরা কি করি, আমাদের একটা মানে কমন দেখবা, তোমরা যখন প্র্যাকটিসে বসবা তোমাদের মাথাটা খেয়ে ফেলবে রিপ্রেজেন্টেটিভরা যে ম্যাডাম স্যার এইটা খুব ভালো, খুব ভালো, নতুন এসছে, আপনি ব্যবহার করেন আনটিল আনলেস the older one are effective, you will not prescribe the newer one because you have to preserve, তোমাকে প্রিজার্ভেশন মানে রিজার্ভে রাখতে হবে ড্রাগ। তুমি যতক্ষণ পর্যন্ত পুরোনো ড্রাগ গুলো এফেক্টিভ থাকে ততক্ষণ পর্যন্ত তাদেরকেই ব্যবহার করবা। যখন দেখবা এরা রেজিস্ট্যান্স শো করছে তখনই তুমি নতুনের দিকে যাবা, যেটা বলা হয় নতুনের দিকে ঝোঁকাটা কম করাটা ভালো। ঠিক আছে? এবং তোমার কমিউনিটিতে এবং হসপিটালে যেখানে তুমি আছো বা যেখানে তুমি জব করো, সেইটার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্যাটার্ন কিন্তু সাধারণত একরকম থাকে না সবসময়। কখনো দেখা গেল এই অ্যান্টিবায়োটিকটা কাজ করছে না, হয়তো 6 মাস পরে সেটা কাজ করতেও পারে। এই যে রেজিস্ট্যান্স প্যাটার্নের পরিবর্তনটা, এটা মনিটরিং করে রাখতে হয়। এই কয়েকভাবে তুমি রেজিস্ট্যান্স ডেভেলপমেন্টটা অ্যাভয়েড করতে পারো। আমি কি আমার লক্ষ্মী ছেলে মেয়েদেরকে কিছু ধারণা দিতে পেরেছি আজকের ক্লাস থেকে? জি ম্যাম।
কিছু ধারণা যদি নিয়ে থাকো তাহলে ক্লাসটা পড়লে আমার মনে হয় ধারণাটা তোমার আরো ভালো হবে। এই ইন্ট্রোডাকশন ক্লাসটা আমরা 3 থেকে 4টা ক্লাস নিয়ে এই জন্যই করাই যে আমাদেরকে এই ধারণাগুলো একটু বুঝে নিয়ে তারপরে ডিটেলসে ঢুকতে হবে। না হলে আমরা এই কমন কিছু কোশ্চেন যেগুলো আমরা রিটেন বা ভাইবার জন্য আসবে জানি, তারপরে যদি না পড়ি তাহলে আমরা নিজেদেরকে রেডি ফর এক্সাম বলতে পারবো না। ঠিক আছে? আমাদের প্রতিটা ক্লাসের উদ্দেশ্যই কিন্তু উই বিকাম রেডি ফর দ্য ক্লাস। ঠিক আছে? জি ম্যাম। সুপার ইনফেকশন বা ছোট ছোট টার্ম গুলো এখন আর না বলি, আজকে ক্লাসটা আর এই পর্যন্তই থাকুক। অপরচুনিস্টিক ইনফেকশন এগুলো আমরা নেক্সট ক্লাসে বলে দিব না, ঠিক আছে? প্রোফাইলেকটিক কেন কোথায় ব্যবহার করবো হ্যান ত্যান এইটুকু। আচ্ছা, ছোট অল্প একটা অংশ আছে, বলে দিলেও হয়ে যায়, বলেই ফেলি নাকি? আচ্ছা থাক, এইটুকুন বলার সাথে সাথে পুরো ক্লাসটা একটা রিপিট করে দিব নেক্সট ক্লাসে, তাই ভালো হবে। ঠিক আছে? জি ম্যাম। জি হ্যাঁ, সেটাই সেটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে এখন কোনো কোশ্চেন আছে কারো? এই স্লাইড গুলাই তো তোমাদের কাছে আমি দিয়েছি, তাই না? শেয়ার করেছি না? জি ম্যাম। তাহলে এটা দেখো তো কি অবস্থা। কোশ্চেন করার জন্য কোনো আছে কিনা কোশ্চেন দেখো। আজকে ক্লাসে যেটা পড়লাম যে ক্লাসিফিকেশন, অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশন, যে তারা কিভাবে সিলেক্টিভ টক্সিসিটি অ্যাচিভ করছে, সেটা ক্লাস 1, 2, 3 রিঅ্যাকশন আমরা জানতে পারলাম। ক্লাস 1 রিঅ্যাকশনে তারা গ্লুকোজ বা অন্য সোর্স ইউজ করে এনার্জি প্রোডাকশন করে, আর এনার্জি প্রোডাকশনের মাধ্যমে তারা সাম মাইক্রোমলিকুল তৈরি করে, সেগুলোকে ক্লাস 2 রিঅ্যাকশনের মাধ্যমে ব্যবহার করে আরো কিছু মলিকুল তৈরি করে। আর ক্লাস 3 হচ্ছে কিছু ডিফারেন্ট লার্জ মলিকুলস তৈরি করে, যেমন প্রোটিন সিনথেসিস, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, পেপটিডোগ্লাইকেন সিনথেসিস, এগুলো হচ্ছে ক্লাস 3 রিঅ্যাকশন। তো আমরা যদি ক্লাস 1 রিঅ্যাকশনকে টার্গেট করি তাহলে দেখা গেল যে সে অল্টারনেট সোর্স ইউজ করে প্রিকারসর এবং এটিপি তৈরি করতে পারে। সেই প্রিকারসর গুলো ক্লাস 2 রিঅ্যাকশনে তৈরি করে তারা ব্যবহার করে তারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে বা নিউক্লিওটাইড তৈরি করে। আর অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, ফলিক অ্যাসিড সিনথেসিস, এগুলো হচ্ছে গিয়ে তাদের ক্লাস 2 রিঅ্যাকশন। এখানে আমরা হেল্প করে মানে টার্গেট করতে পারি বলেছি। আর ক্লাস 3 রিঅ্যাকশন হচ্ছে কি একেবারেই ইউনিক ফর দ্য অর্গানিজম, সো উই ক্যান অ্যাচিভ সিলেক্টিভ টক্সিসিটি বেটার বাই ইউজিং দ্য টার্গেট অফ ক্লাস 3 রিঅ্যাকশনস। এই হচ্ছে গিয়ে তোমার ক্লাসিফিকেশনটা, তাই না? মলিকুলার বেসিস অফ কেমোথেরাপি। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন নাই না?